বৌমা, ও বৌমা, কি হলো মা? এত ডাকাডাকি করছেন কেন? বৌমা, আজকের মাছের ঝোলটা খুব চমৎকার হয়েছে। আমাকে কি মাছের ঝোল দিয়ে আর 4টা ভাত দেবে? শুধু একটু ঝোল দিলেই হবে, আর কিছু লাগবে না। এক থালা ভাত তো দিলাম, আপনি আরো খেতে চাইছেন? বলি আপনার নোলা কি কখনো কমবে না? আর অল্প একটু ভাত খেতে খুব ইচ্ছে করছে বৌমা, বেশি খাবো না, অল্প একটু দিলেই হবে। এই বয়সেও যদি এত খাই খাই করেন তাহলে কিভাবে হবে? পাতিলে আর ভাত নেই, যান তো যান, হাত ধুয়ে উঠে পড়ুন। আপা দেখো কে এসেছে, তোমার আদরের ভাই। আরে বিলু, আমি তো তোর কথাই ভাবছিলাম কতদিন হয়ে গেল আমি আমার ভাইটাকে দেখি না। এজন্যই তো চলে এলাম। এসেছিস, খুব ভালো করেছিস। যা, হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। গরম গরম ভাত খাবি মাছের ঝোল দিয়ে। বৌমা, তুমি না মাত্রই বললে পাতিলে কোনো ভাত নেই। সেটা তো আপনার জন্য বলেছিলাম, আপনি আর কত খাবেন বলুন তো? আর আপনি এখনো হাত ধুয়ে ওঠেননি? যান তো, এক্ষুনি উঠে পড়ুন। ঠিক আছে বৌমা, ঠিক আছে। নে ভাই, ভালো করে খা, মাছের মাথাটা তুই খা। না না আপা, কি করছো? মাছের মাথাটা দুলাভাইয়ের জন্য রেখে দাও। আরে ও তো রোজই খায়, আজ তুই খা। কতদিন পর এলি বলতো? তোকে যদি ভালো মন্দ একটু খাওয়াতে না পারি তাহলে তো আমার ভালোই লাগবে না। আরে বিলু, কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে এসেছি দুলাভাই। খাওয়া দাওয়া করেছো? বেশ ভালো। দিলু, মা খেয়েছে? হ্যাঁ, মাকে তো রান্না হয়ে গেলেই সাথে সাথেই খাবার দিই। মাছের ঝোল দিয়ে খেতে দিয়েছো তো? মা মাছের ঝোল খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, মাছের ঝোল দিয়েই তো ভাত দিয়েছি। উনি তো পেট পুরে ভাত খেয়েছেন, যতবার ভাত নিতে চেয়েছেন ততবারই ভাত দিয়েছি। আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছ? মার সাথে একটু দেখা করে আসি। ঠং দেখি আর বাসি না, সারা দিন শুধু মা আর মা, সত্য সব। আপা, তুমি তো দেখছি দুলাভাইকে ভালো মতোই বশ করে রেখেছো। বস না করে উপায় আছে? সত্যি মিথ্যা সবকিছু বলেই বস করতে হয়। আমার হয়েছে যত জ্বালা। একদিকে কাঁধের ওপর বসে আছে সেই বুড়ি, আরেকদিকে তার মা ভক্ত ছেলে। তবে তুমি কিন্তু চালাকি বেশ ভালোই জানো। তুমি চালাক না হলে দুলাভাই সংসারের টাকা পয়সার দায়িত্ব তোমার হাতে দিত না গো। চালাকি না করে কি উপায় আছে? চালাকির জন্যই তো এখনো সংসার থেকে টাকা পয়সা নিয়ে তোদের দিতে পারছি। হ্যাঁ আপা, তোমার কোনো তুলনা হয় না। আপা, আমার টাকাটার কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুই চেয়েছিস আর আমি তোকে টাকা দেব না? টাকাটা আমি তুলেই রেখেছি, তুই খেয়ে নে, তারপরে দিচ্ছি। সত্যি আপা, তোমার কোনো জবাব নেই। মা, কি করছো? এসেছিস বাবা? বস, এখানটায় বস। মা, তুমি ভালো আছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না না বাবা, আমি ভালো আছি। তবে বাবা। তবে কি মা? ছেলেটাকে বৌমার ব্যাপারে বললে সে তো খুব কষ্ট পাবে। থাক, সংসারের সুখের জন্য আমি বৌমায়ের ব্যবহারের কথা গোপনই রাখবো। তোমার কিছু লাগবে মা? না না বাবা, আমার কিছু প্রয়োজন নেই। তোমার শাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে মা। তোমাকে নতুন যে শাড়িগুলো কিনে দেই, তুমি সেগুলো পরো না কেন? বাবারে, এই শাড়িটা পরতে আমার খুব আরাম লাগে। কাপড়টা অনেক ভালো, অনেক নরম, তাই এই শাড়িটাই বারবার পরি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ঠিক এরকম একটা শাড়ি এনে দেব। না না বাবা, তার কোনো প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে। এই শাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে, কয়েক জায়গা দিয়ে ছিঁড়েও গেছে দেখতে পাচ্ছি। এই শাড়িটা তুমি আর পরো না মা, আমি কালই তোমার জন্য নতুন একটা শাড়ি নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে রে বাবা।
আমি তাহলে এখন আসি মা। আচ্ছা ঠিক আছে, যা এবার হাত মুখ ধুয়ে নে, বিশ্রাম করগে। কি গো, কাজের বুঝি খুব চাপ? আরে তোমরা এখানে? বেলু তো বাড়ি ফিরে যাচ্ছে, আমি এগিয়ে দিচ্ছিলাম। হঠাৎ সে বলল দুলা ভাইয়ের কলার বাগানটা নাকি দেখবে, তাই ওকে এখানে নিয়ে এলাম। তাই নাকি? বেশ ভালো করেছো। বাহ, দুলা ভাইয়ের কলা বাগান তো বেশ বড়। আর কত কলা গাছ, নিশ্চয়ই অনেক টাকা আয় হয়, তাই না দুলা ভাই? যা হয় খারাপ হয় না, খেয়ে পরে আমাদের বেশ ভালোই চলে যাচ্ছে। এবার কলার ফলন ভালোই হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে রে। আরে ওই দেখো, এই কলা গাছটা একটু মাথা ভেঙে গেছে, এটা রেখে আর লাভ কি? এটা পুরোটা কেটে ফেলো। আরে তাই তো, এটা তো আমার চোখেই পড়েনি। এই গাছ রেখে শুধু শুধু আমাদের জমি নষ্ট, সৌন্দর্যও নষ্ট। দুলা ভাই, এই গাছটা কেটে ফেলে দিন। আহা থাক না, দেখা যাক এই গাছটাকে বাঁচিয়ে তোলা যায় কিনা। বাঁচিয়ে তুলবে মানে? এই গাছ কি বাঁচানো সম্ভব হবে? দেখা যাক, আমার মনে হচ্ছে আমি গাছটাকে বাঁচিয়ে তুলতে পারবো। শুধু শুধু সময় নষ্ট করবে, এছাড়া আর কিছু না। আমরা এখন যাই, বিলুর দেরি হয়ে যাচ্ছে তো। বাড়ির পথ তো কম দূরের নয়। চল বিলু। হ্যাঁ আপা, চলো। আমি তাহলে আসি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে বিলু, আবার এসো কেমন। এবার দেখি তোমাকে কি করে সুস্থ করে তোলা যায়। আমার জমিতে যখন আছো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, এইটুকু কথা দিতে পারি। দেখা যাক আমার পদ্ধতি কতটা কাজ করে। মা, মা, এই নাও, এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি। শাড়ির আবার কি দরকার ছিল রে বাবা? অবশ্যই দরকার ছিল। তোমার শাড়িটা কত পুরান হয়ে গেছে, এই শাড়িটা পরবে কেমন? পরবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, আমি পরবো। আপনার ছেলে নতুন শাড়ি দিয়েছে, আর সেই খুশিতে একেবারে ঢগমগু। এই শাড়ি আপনার পরতে হবে না। বৌমা, রতন অনেকবার করে আমাকে শাড়িটা পরতে বলেছে। এই শাড়িটা না পরলে রতন খুব রাগ করবে। আমাকে শাড়িটা পরতে দাও। আপনার নতুন শাড়ির কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য পাঠাবো। আগের সব শাড়ি তো তুমি নিয়ে গেছো, এই শাড়িটা অন্তত আমাকে দাও। বুড়ো বয়সে এত ঢং করার প্রয়োজন নেই। আগে শাড়িগুলো না পরেও আপনার দিন কেটে গেছে, তাই এই শাড়িটা না পরলেও আপনার দিন কেটে যাবে। আমার পরনের এই শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে বৌমা, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এই শাড়িটা অন্তত আমাকে পরতে দাও। কোনো প্রয়োজন নেই। শাড়ি ছিঁড়ে গেছে তো সেলাই করে পরুন। বুড়ো বয়সে নতুন নতুন শাড়ি পরার শখ হয়েছে, সত্য সব। বৌমা, আর খুব সাবধান, আপনার ছেলের কানে যদি আমার নামে একটা কথা যায়, তাহলে কিন্তু এই সংসারে এমন অশান্তি শুরু করব, তখন কিন্তু আর সামলাতে পারবেন না। রতন শাড়ির কথা জিজ্ঞেস করলে আমি ওকে কি জবাব দেব বৌমা? অবশ্যই এমন কিছু বলবেন যাতে সংসারে কোনো অশান্তি না হয়। মা, ও মা। বাবা এসেছিস? আয় বস। সে কি মা, তুমি নতুন শাড়িটা পরনি? না মানে বাবা, আসলে আসলে কি মা, তোমার জন্য টাকা খরচ করে আমি নতুন শাড়ি নিয়ে আসি, সে শাড়িগুলো কোথায় যায় বলো তো? বাবারে, আসলে হয়েছে কি, আমার এই শাড়িটা পরতেই ভালো লাগে।
তোমার কাজকর্মের আমি কোনো মাথা মুন্ডু খুঁজে পাই না মা। এত শখ করে শাড়িটা কিনে আনলাম আর তুমি কিনা পড়লে না। আমার কপালটাই হয়তো খারাপ, আমি কাউকেই খুশি করতে পারি না। রতন বাবা, যাস নে, কথা শোন বাবা। বাবারে, আমি যদি তোকে সব বলতাম তাহলে যে সংসারে অশান্তি শুরু হতো। সংসারে অশান্তি করে আমি তোকে কষ্ট দিতে চাই না রে বাবা। মায়ের আচার আচরণ আমি কিছুই বুঝতে পারছি না। এতগুলো শাড়ি দিলাম, একটা শাড়িও পরলো না। শাড়িগুলো দিয়ে কি করে তাও জানি না। বাহ, কলা গাছটা তো বেশ সুন্দর হয়েছে। আমার পদ্ধতি তাহলে কাজে লেগেছে। এই যে শুনছো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি তুমি কথা বলতে পারো নাকি এটা আমার মনের ভুল? আরে না না, আমি সত্যি কথা বলছি গো। কিন্তু কিন্তু তুমি কি করে কথা বলছো? সৃষ্টিকর্তার লীলা সব জায়গাতেই ছড়িয়ে আছে। আমরা তা কখনো দেখতে পাই, আবার কখনো পাই না। আমি তারই এক সৃষ্টি, এক জাদুকরি কলা গাছ। জাদুকরি কলা গাছ? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। কি জিনিস? আমার সবচাইতে ছোট পাতার কাছে দেখো, একটা কলা দেখতে পাবে। একটা কলা? কলাটা দেখো তো আগে। আরে, এটা তো একটা স্বর্ণের কলা। হ্যাঁ গো, এটা স্বর্ণের কলা। এটা নিয়ে যাও, বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে। তবে সেই টাকা দিয়ে তোমায় একটা কাজ করতে হবে, তাহলে এমন স্বর্ণের কলা তুমি আরো পাবে। তুমি তোমার প্রয়োজন মেটাতে পারবে। কি কাজ করতে হবে? এই কলাগুলো বিক্রি করে তুমি যে টাকা পাবে, সেই টাকা দিয়ে তোমার মায়ের জন্য সুন্দর একটা ঘর বানাবে, আর তার সেবা করার জন্য একজন লোক রাখবে, এবং তুমি সবসময় তার খোঁজ খবর করবে। আমি তো সব সময় তার খোঁজ খবর নেই। প্রতিটা জিনিস নিজে তদারকি করবে, আর প্রয়োজনীয় সমস্ত জিনিস তাকে কিনে দেবে। ও আরেকটা কথা। কি কথা? তোমার স্ত্রীকে ঘরে ভুলেও ঢুকতে দেবে না। কেন? আমার স্ত্রী কি দোষ করলো? এটা সময় হলেই জানতে পারবে। এখন যা বলছি তাই করো। আচ্ছা, ঠিক আছে। যাও, গিয়ে কাজ শুরু করে দাও। হ্যাঁ, তো সুন্দর বাড়ি। হ্যাঁ মা, এটা তোমার বাড়ি। আমার বাড়ি? না বাবা, আমি বাড়ি দিয়ে কি করব? এখন থেকে তুমি এ বাড়িতে থাকবে। তোমাকে দেখাশোনা করার জন্য লোক থাকবে। তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে বলবে, আমি তোমাকে সব এনে দেব। আর আমার অনুমতি ছাড়া এ বাড়িতে কেউ ঢুকতে পারবে না, বুঝলে? এসব তুই বলছিস কি বাবা? ঠিকই বলছি। এ ঘর তোমার, এ ঘরের সবকিছুই তোমার। টুনি, টুনি। মা, এ হলো টুনি। টুনি তোমার সমস্ত কাজ করে দেবে। আমি যখন থাকবো না, তখন যদি তোমার কোনো প্রয়োজন হয় তুমি টুনিকে বলবে। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। আমি তাহলে আসি মা। আচ্ছা ঠিক আছে রে বাবা। আরে টুনি, তুমি আমার সাথে এসো। বাজারে কি কি লাগবে আমাকে বলে দাও, আমি গিয়ে নিয়ে আসছি। জি আচ্ছা সাহেব। শোনো, আমার স্ত্রীকে যেন কিছুতেই এই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। জি আচ্ছা সাহেব। আর বাজার কি কি লাগবে? কাঁচা বাজার থেকে তৈজসপত্র সবই লাগবে সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সবকিছু নিয়ে আসছি। তুমি ভালো মতো সবকিছুর খেয়াল রেখো, ঠিক আছে? জি আচ্ছা। আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না? ঠিক আছে, আমিও দেখবো ব্যাপারটা। আর এত রাজার হালে মাকে রাখার জন্য টাকা কোথায় পেয়েছো সেটা আমাকে জানতেই হবে। আমি বরং ওনার পিছু পিছু যাই।
আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমিও কলা গাছের স্বর্ণের কলাটা নিয়ে আসবো। এখানে তো স্বর্ণের কলা কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে উনি স্বর্ণের কলাটা কিভাবে পেলেন? তুমি যা খুঁজছো তা এভাবে পাবে না। কে কে কথা বলে? হ্যাঁ, আমি গো, আমি। এইদিকে তাকাও। তুমি কথা বলতে পারো? হ্যাঁ গো, হ্যাঁ। আমি জানি তুমি স্বর্ণের কলা খুঁজছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো খুঁজছি। তুমি কি শুধু স্বর্ণের কলাটাই চাও? তোমার অন্য কোনো ইচ্ছে নেই? হ্যাঁ, আমার অনেক অনেক ধনী হবার ইচ্ছে। কিন্তু এসব কথা তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো? কারণ আমি জাদুকরি কলা গাছ। তুমি জাদুকরি কলা গাছ? তাহলে তো তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারো। হ্যাঁ, তা তো পারি। তাহলে আমাকে অনেক ধনী বানিয়ে দাও। তুমি আমার সবচেয়ে ছোট পাতাটার কাছে দেখো, একটা কলা খুঁজে পাবে। কলাটা খেলে তুমি অনেক ধনী হয়ে যাবে। তোমার সব ইচ্ছে পূরণ হবে। সত্যি তো? সত্যি আমার সব ইচ্ছে পূরণ হবে? হ্যাঁ গো, সত্যি। আরে এই তো মনে হয় সেই কলা। হ্যাঁ, বাড়িতে গিয়ে কলাটা খেয়ে নিও, তাহলে দেখবে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। কলাটা আমি এক্ষুনি খাবো, আর আমি অনেক ধনী হয়ে যাব। কলাটা খাবার পর মনে হয় কাজ হতে কিছু সময় লাগবে। আমি বরং কিছুক্ষণ অপেক্ষা করি। কি হলো, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা করছো? ধনী হওয়ার অপেক্ষা করছি। কি ব্যাপার, আমি সব সত্যি কথা বলছি কেন? আমি যে ধনী হবার জন্য অপেক্ষা করছি সেটা তো ওনাকে বলতে চাইনি, কিন্তু আমি বলে ফেললাম কেন? তুমি ধনী হওয়ার জন্য অপেক্ষা করছো মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যে কলা গাছটা থেকে স্বর্ণের কলা নাও, আমাকে সেই কলা গাছটা একটা কলা দিয়েছে এবং বলেছে কলাটা খেলে আমি ধনী হয়ে যাব। আমি সেজন্যই অপেক্ষা করছি। আবার সত্যিটা বলে ফেললাম। হ্যাঁ, আমার হয়েছেটা কি? কি সব আবোল তাবোল বলছো তুমি? যাই হোক, মায়ের জন্য এই শাড়িটা আনলাম। দেখো তো রংটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমার মায়ের খুব পছন্দ হবে। হ্যাঁ, মায়ের অনেক পছন্দ হবে। তুমি ঠিকই বলেছ। তোমার মা না, আমার মায়ের কথা বলছি। শাড়িটা তো আমি আমার মাকেই দেব। কি বলছো তুমি এসব? হ্যাঁ, মাকে যত শাড়ি এনে দিয়েছো সবগুলো শাড়ি আমি তার থেকে কেড়ে নিয়ে আমার মাকে দিয়ে দিয়েছি। এজন্যই তো তোমার মা নতুন শাড়ি পরতে পারেন না, দিনের প্রতি সেরা ফাটা সেই পুরনো শাড়ি পরেন। তাই এই রে, কি বলছি এসব? বলতে বলতে তো সবই বলে দিলাম। কি বললে তুমি? তুমি আমার মায়ের শাড়িগুলো কেড়ে নিয়ে যেতে? শুধু কি তাই, তোমার মাকে তো আমি ঠিক মতো খাবারও খেতে দিতাম না। কি বললে? কি বললে তুমি? বেরিয়ে যাও, এ বাড়িতে আর কখনো আসবে না। বেরিয়ে যাও তুমি। আমি ভেতর থেকে সব কথাই শুনছিলাম। বাবারে, তুই বৌমাকে বের করে দিস না, ভুলেও এই কাজ করিস না রে বাবা। বৌমাকে বের করে দিস না। মা, আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি, এরপরও আপনি আমাকে বাড়িতে রাখতে চাচ্ছেন। আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন মা, আমি আপনার সাথে কত অন্যায় করেছি। না বৌমা, তুমি ছোট মানুষ, ভুল করতেই পারো। আমি ওসব কিছু মনে রাখিনি মা। সত্যি মা, আপনি আমাকে দূরে সরিয়ে দেবেন না তো? আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি ভালো হয়ে চলবো। কি যে বলো না মা, তোমাকে আমি কি করে আমার পরিবার থেকে সরাবো? তুমি যে আমার পরিবারেরই অংশ। এখন তো আমার মনে হচ্ছে আমার ধনী হওয়ার কোনো দরকার নেই, আমার আশপাশে আমার পরিবার আছে। দিলু, কলা গাছ তোমার মনের ইচ্ছা ঠিকই পূরণ করেছে। যার পরিবার পাশে আছে
তার চাইতে বড় ধনী আর কেউ হতে পারে না। মিতা, অমিতা, কই গেলা? তাড়াতাড়ি কিছু খাইবার দাও। আজ নদীতে অনেক দূর যাইতে হইব তো। মাছ না ধরবা পারলে আজকে কিন্তু বাজার করা হইব না। তুমি প্রতিদিন এই কথা বলো, কিন্তু সংসারের অবস্থা যে দিন দিন খারাপ হচ্ছে সেটা ভেবে দেখেছো? ভাইবা আর কি হইব মিতা, আমি তো পরিশ্রম করতাছি। নদীতে আগের মতন তেমন মাছ পাওয়া যাইতাছে না। আমগোর যা কাজ সেটা তো করতে হইব, তাই না? ভাগ্যে যা আছে সেইটাই হইব। বাবা, আমি তোমার সাথে নদীতে যাব। তুই তো অনেক ছোট রে বাপ, তোর বয়স হইলে নিয়া যামু লগে। অহন তোরে শান্তার লগে বাড়ি দেখা রাখতে হইব। আমি যদি বড় হতাম আমি বাবাকে সাহায্য করতাম। ওরে বাপ, বাবার কাজ তো সহজ নয়। তোমরা দুজন আগে পড়ালেখা শেখো। এই গ্রামের কষ্টের জীবন কাটাতে শিক্ষার খুব দরকার। ঠিকই কইছ মিতা, আমি চাইছি আমার সন্তানরা যেন আমার মতন কষ্ট না করুক, কিন্তু সময় যে কি কইব কে জানে। আমি এখন যাই, দেরি হইলে মাছ পাবো না আর। ঠিক আছে, এটা নিয়ে যাও। এর মধ্যে কিছু শুকনা মুড়ি আছে, পথের মধ্যে খেয়ে নিও। হ হ, তুমি চিন্তা করো না, সন্ধ্যার মধ্যে ফিরে আমনে। পলাশ নদীর দিকে চলে যায়। মিতা তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শান্ত ও শান্তা নিজেদের খেলায় মগ্ন হয়। সন্ধ্যায় পলাশ নদী থেকে ফিরে আসে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কি গো, তুমি এসেছো? দিনকাল কেমন গেল? মাছ ধরতে পেরেছো নাকি আজও জালে মাছ ওঠেনি? খুব বেশি না, তবে যা পাইছি তা দিয়ে কাজ চালাইনি মনে। বাবা বাবা, আমি না স্কুলে একটা গল্প লিখছি, তুমি কি শুনবা? অবশ্যই শুনমু, আগে কিছু খায়া লই, তারপর তোমার গল্প শুনুমনি। তোমরা সবাই মিলে খেতে বসো। আজ তোমাদের পছন্দের ছোট মাছ রান্না করেছি। রোজ রোজ ছোট মাছ খেতে আমার ভালো লাগে না মা। বাবা তো কত মাছ ধরে, সব বড় মাছ বিক্রি করে দেয়। আমার বড় মাছ খেতে খুব ভালো লাগে। যা রান্না করেছি তাই খাও। আমাদের তো আর এত টাকা পয়সা নেই যে রোজ রোজ তোমাকে বড় মাছ খাওয়াবো। আরে কি করতাছ? ওরে বকাঝকা করো না। শুনো, আমি একদিন বড় মাছ ঠিকই নিয়ে আমু, বুঝছো? আজ কষ্ট কইরা এই ছোট মাছ দিয়ে খেয়ালো। পরের দিন সকালে পলাশ আবারও জাল নিয়ে নদীতে যায়। আজ তার জালে একটাও মাছ পড়ে না। আরে, আজ সারাটা দিন এত কষ্ট করলাম, কিন্তু একটাও মাছ জালে ধরা পড়ল না। সংসারটা কেমনে চলবো? মিতার কথাই ঠিক আছিল, মাছ ধরা দিন দিন কঠিন হয়ে যাইতাছে। এইবার কি করুম আমি? মাছ না পাইলে যে না খেয়া থাকতে হইব। সারাদিন তো জাল ফালাইলাম, একটা মাছও তো আজ পাইলাম না রে। আর এদিকে সন্ধ্যা হয়ে আইছে। যাই, আজ বাড়ি চলে যাই, কাইল না হয় আবার আমু। পলাশ সারা দিন পরিশ্রম করে সন্ধ্যায় খালি হাতে বাড়ি ফেরে। কি গো, আজ এত দেরি হলো যে? কি হয়েছে? কি আর হইব মিতা, সারাটা দিন জাল ফালাইলাম, কিন্তু একটা মাছও পাইলাম না। নদী যেন আমার উপরে অনেক রাগ করছে। তোমার মুখ দেখেই বুঝতে পারছি আজ কতটা কষ্টের দিন ছিল। তুমি চিন্তা করো না, আজ মাছ পাওনি তো কি হয়েছে, কাল ঠিকই পাবে। খুব চেষ্টা করলাম মিতা, কিন্তু নদী আজ আমারে খালি হাতেই ফিরাইয়া দিল। সংসার যে কেমনে চলবো জানি না। বাবা বাবা, তুমি কি লয়ে আইছো? কিছুই আনতে পারি নাই রে বাবা, আজ তোর বাবার জালে একটা মাছও ধরা পড়ে নাই। মা, আমরা কি খাবো? পাপা তো কোনো মাছ আনতে পারেনি। চিন্তা করো না মা, আমাদের যা আছে তা নিয়েই খেয়ে নেব। এইভাবে আর কতদিন চলবো? আজ তো কিছুই আনবা পারি নাই, কালকেও যদি এমন হয় তইলে কেমনে চলবো? সন্তান করে কি খাওয়াম, কেমনে পড়াশোনা করো মোগরে? পলাশ, এত চিন্তা করলে চলবে না। জীবন সব সময় এমন থাকে না। একটা খারাপ দিনের পরেই ভালো দিন আসে। আমি যদি কিছু একটা করতে পারতাম তাহলে তোমার এত কষ্ট করতে হতো না। তুমি কি করবা? তুমি তো সারাদিন বাড়িতেই কত কাজ করো। আমি যদি গ্রামের বউ বাজারে একটা দোকান দিই তাহলে কেমন হবে? বউ বাজারে দোহান? হ্যাঁ,
ভাবলাম মাছ ধরা তো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, তুমি একা কত কষ্ট করছো, আমি যদি কিছু সাহায্য করতে পারি তাহলে সংসার চালাতে একটু সহজ হবে। কিন্তু মিতা, তুমি কি পারবা? দোকান চালানো কিন্তু সহজ কাজ না। আর আর গ্রামের লোকেরাই বা কি কইব? গ্রামের লোক কি বলবে সেটা ভাবলে তো কখনোই এগোনো যাবে না। গ্রামের তো আরো অনেক মেয়েরা সেখানে দোকান দিয়েছে, আমিও দেব। আমি বিশ্বাস করি ছোট করে শুরু করলে ধীরে ধীরে আমাদের কিছুটা লাভ হবে। কথাটা খারাপ কও নাই, তয় শুরু করতেও তো কিছু টাকা লাগবো। সেইটা আমরা কইতে পামু? কিছুটা তো আমাদের সঞ্চয় আছে। আর বউ বাজারে এই 2 জন বউ বলছিল ওরা নিজেদের গয়নাগাটি বন্ধক রেখে ব্যবসা শুরু করেছে। আমরাও চেষ্টা করতে পারি। আমরা যে গয়নাগুলো রেখেছি, আমার গয়নাগুলো আছে, তা থেকে যে টাকা আসবে তা দিয়েই আমাদের দোকান হয়ে যাবে। তা কিসের দোকান দিবা? তা কিছু ঠিক করছো? হ্যাঁ, আমি ভেবেছি গ্রামে পিঠের দোকান দেব। আমি তো ভালো পিঠে বানাতে পারি। পিঠের দোকান দিলে নিজেরাও খেতে পারবো, আবার বিক্রিও করতে পারবো। মা, তুমি দোকান দিলে আমি তোমাকে কাজে সহযোগিতা করব। আর আমি তোমার দোকানে বইয়া হিসাব রাখুনি, ঠিক আছে? তোর মা যদি এমন সাহস করে তইলে আমিও ওর পাশে থাকবো। তয় তার আগে আমগরে খুব ভালো করে ভাইবা নিতে হইব। একবার কাম শুরু করে দিলে পেছনে ফেরার কিন্তু কোনো সুযোগ থাকবো না তখন। হ্যাঁ, আমি অনেক ভেবে দেখেই বলছি। ঠিক আছে মিতা, কাইলে আমরা বইয়া পরিকল্পনা করবো নে। যদি এক লগে চেষ্টা করি তয় সাফল্য ঠিকই আইব। মিতা বউ বাজারে পিঠার দোকান দেয়। একটি ছোট্ট ছাউনির নিচে মাটির চুলা আর ধোঁয়া উঠছে। সামনে সাজানো আছে নানা ধরনের পিঠা, চিতই, পাটিসাপটা, ভাপা আর নানা রকমের নকশি পিঠা। সকালে দোকানের কাজ শুরু হয়েছে। পলাশ মিতাকে সাহায্য করছে চুলা ঠিক করতে। কি গো, চুলাটা ঠিকভাবে জ্বলছে তো? হ জ্বলছে জ্বলছে। তুমি পিঠা বানান শুরু করো, আমি আরো কাটাই না দিতেছি। মা, আমি দোকানে সাইনবোর্ডে লিখা দিছি মিতার পিঠা ঘর, সবাই দেখলে চিনতে পারবো। ভালো করেছিস। এখন দোকানের সামনে দাঁড়িয়ে সবাইকে ডাকবি, বলবি মিতার পিঠা খেতে আসতে। আর আমি পিঠা কোনে দেব? দেখি মা, আজ কতগুলো বিক্রি করতে পারি। আইস তো দেখি গরম গরম পিঠার গন্ধে বাজার মাথায় দিছো। এমনে যদি পিঠার দোকান চালাও তইলে তো গ্রামে আর পিঠার লেগা অন্য কোনো আনে যাওন লাগবো না। এটা তোমাদের সবার সাহায্য ছাড়া সম্ভব হতো না। তোমার এই পিঠার দোকান আমগোর লেগা একটা নতুন পথ খুলে দিল মিতা। অন সংসার চালাইতে আর অতটা কষ্ট হইব না। হ্যাঁ, আমি শুধু চাই আমাদের সন্তানেরা ভালোভাবে পড়াশোনা করুক, সংসারে শান্তি থাকুক। গরম গরম চিতই পিঠা আর ভাপা পিঠা সাজানো আছে, তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কেউ দোকানে আসছে না। মিতার মুখে হতাশার ছাপ স্পষ্ট। আজ এত সময় হয়ে গেল অথচ কেউ এলো না। আমার কি ভুল কিছু হয়েছে নাকি? পিঠাগুলো কি দেখতে খারাপ লাগছে? প্রথম দিনেই কিন্তু এত চিন্তা করলে হইব না মিতা, সময় লাগবো। তোমার পিঠার গুণ সবাই বুঝবার শুরু করলে লোকজন নিজেরাই আইব। চলো আইজ আমরা সবাইকে পিঠা খাওয়াই। আইজকা কোনো টাকা নিব না। সবাই যখন পিঠার মজা বুঝবার পারবো তখন দেখবা ওরা নিজের থেকে খাইতে আইব। ঠিক আছে, চলো তাই করি। তারা সবাইকে পিঠা খাওয়ায়। কিছুক্ষণ পর মিতার দোকানে কয়েকজন ক্রেতা পিঠা খেতে এসেছে। মিতা তাদের হাসি মুখে পিঠা পরিবেশন করছে। পাশেই লতিফার পিঠার দোকান। লতিফা নিজের দোকানে বসে মিতার দোকানের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর লতিফা মিতার দোকানে আসে। ও মিতা, শুনলাম তুমি নাকি পিঠার দোকান খুলেছ। বেশ তো, ভাবলাম দেখে যাই তোমার পিঠাগুলো কেমন হয়। অবশ্যই লতিফ বউ, বসো বসো, তোমার জন্য গরম গরম পিঠা দিছি। গরম তো ঠিক আছে, কিন্তু স্বাদে যেন কাঁচা না হয়। ভালো করে বানাতে শিখেছ তো? চেষ্টা করছি, এটা তো আবার শুরু আমার। তোমরা যদি সবাই ভালো মন্দ বলো তবে শিখে নেব। পিঠা খেতে তো মোটেই ভালো লাগছে না। চালের গুঁড়ো সঠিকভাবে ভেজাওনি, আর গুড়ের স্বাদও কেমন যেন তেতো তেতো লাগছে। সত্যি,
অন্য ক্রেতারা তো ভালোই বলছিল। আরে, ওরা তো শুধু তোমার মন রাখতে বলেছে। আমার কথা শোনো, এসব দোকানদারি তোমার জন্য নয়। কাল থেকে বসার দরকার নেই। আমি ভালো করে বানানোর চেষ্টা করব। তাহলে একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দোকান বন্ধ করার কথা তো ভাববো না। যাই বলো, গ্রামে এক পিঠার দোকানই যথেষ্ট। নতুন দোকান খুললে কাস্টমার ভাগ হয়ে যায়। তুমি ভাবো ঠিক কি ভুল? লতিফা চলে যায়। মিতা তার দোকানে পিঠা ভাজতে ভাজতে ক্রেতাদের জন্য গরম গরম পিঠা পরিবেশন করছে। দোকানের সামনে বেশ ভিড়। ক্রেতারা খুশি মুখে মিতার পিঠা খাচ্ছে এবং প্রশংসা করছে। মিতা দ্রুত কাজ করে যাচ্ছে। দূর থেকে লতিফা মিতার দোকান দেখে কিছুটা বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে। মিতা তো পুরো বাজারের মন জয় করে ফেলেছে। আমি কি এত সময় ধরে পরিশ্রম করছি, আর এই মেয়ে একদিন এসে এত নাম করে ফেললো। সব সময় যেন মিতার দোকানেই ভিড় থাকে। আমি যদি চেষ্টাও করি, সেটা কখনোই এত ভালো হবে না। আগে আমার দোকানেও তো কিছু মানুষের আনাগোনা হতো, কিন্তু এখন তো। আমি একদিন তাকে এই বাজার থেকে তাড়িয়েই ছাড়বো। দোকান খোলার সময় জানিয়ে দিয়েছিলাম, পিঠার স্বাদ ঠিক নয়। এখন সময় এসেছে, কিছু একটা করতেই হবে, তা না হলে আমার দোকান আর চলবে না। পরদিন সকালে মিতা তার দোকানে এসে পিঠার জন্য চালের গুঁড়ি প্রস্তুত করতে শুরু করে। দোকানে ক্রেতাদের আগমন বাড়ছে এবং মিতা আবারও গরম গরম পিঠা বানানোর জন্য প্রস্তুত। কিন্তু লতিফা মিতার সফলতা সহ্য করতে না পেরে তার পরিকল্পনা চালু করে। সে চুপচাপ মিতার দোকানের কাছের পথ ধরে আসে। মিতার দোকান যখন একটু খালি হয়, তখন লতিফা সযত্নে মিতার চালের গুঁড়ির ভেতর লবণ মিশিয়ে দেয়। এবার দেখ মিতা, তোমার পিঠার কেউ কিনবে না। যদি ভালোই না লাগে খেতে, তাহলে সবাই তোর দোকান ছেড়ে চলে যাবে। মিতা পিঠা বানিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্রেতাদের মুখের অভিব্যক্তি বদলে যায়। তারা পিঠা খেয়ে হঠাৎ রেগে ওঠে এবং দোকানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায়। এটা কি বানিয়েছ? নুনে তো একেবারে তেতো হয়ে গিয়েছে। এমন তেতো পিঠা কি কেউ খেতে পারে নাকি? কি বলছো? আমি তো সঠিকভাবে পিঠা বানিয়েছি। কি করতেছো তুমি মিতা? পিঠার স্বাদ তো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পুরোপুরি লবণাক্ত। আমরা কি পিঠা খাই বেড়াইছি নাকি লবণ খাইতে আইছি? কিন্তু আমি তো এমন কিছু করিনি। এইটা যদি এর পরে হয়, তাহলে কিন্তু কয়ে দিলাম আমরা আর আমু না। তুমি ভাইবা দাও মিতা, এত লবণ দিয়ে কি কেউ পিঠা বানায় নাকি? এইসব কি হচ্ছে? আমি তো কিছুই জানি না। কিভাবে এমন হলো? মা, মা, কি হইছে? এই সবাই এমনি রাইগা চলে যেতেছে কেন? আমি জানি না কেন পিঠাগুলোর স্বাদ এত খারাপ হয়েছে। আমি তো পরিমাণ মতো লবণ দিয়েছি, তাহলে এত তেতো হলো কিভাবে? কে করেছে এটা? আমি তো জানি না, কিন্তু আমি জানি যে কেউ আমার ব্যবসা নষ্ট করার জন্য ইচ্ছে করে এসব করছে। কি হয়েছে মিতা? ক্রেতারা এমনি রাগ দেখা চলে যেতেছে কেন? আমি জানি না গো, কেউ আমার পিঠার গুঁড়াতে লবণ মিশিয়ে দিয়েছে। মিতা পিঠা বিক্রি করতে না পেরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরের দিন লতিফার দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মিতা আর পলাশ দৌড়ে আসে। লতিফা দিশেহারা হয়ে দোকানের দিকে তাকিয়ে থাকে, তার চোখে অশ্রু জড়ানো। হে আল্লাহ, আমার দোকান, আমার সবকিছু পুড়ে যাচ্ছে। এই দোকানটি ছিল আমার সব। আমি কিভাবে বাঁচবো? কিভাবে আবার শুরু করব? আমার সব শেষ, সব পুড়ে গেছে। আমি আর কি করব? সবাই তাড়াতাড়ি পানি নিয়ে এসো, আগুন নেভাতে হবে। দ্রুত আসো, তাড়াতাড়ি। এই আগুন যদি আরো ছড়িয়ে পড়ে, পুরো বাজারই যে নষ্ট হয়ে যাবে। মিতা আর পলাশ আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের দেখে গ্রামবাসীও এগিয়ে আসে। কিছু সময় পর আগুনের তীব্রতা কমতে থাকে এবং ধীরে ধীরে এটি পুরোপুরি নিভে যায়। মিতা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমার হিংসা, ঈর্ষা সবকিছু মনের মধ্যে জমে গিয়েছিল। আমি না বুঝেই তোমার ক্ষতি করার চেষ্টা করেছিলাম। তোমার পিঠায় লবণ আমি মিশিয়েছিলাম। আজ তুমি আমাকে আমার বিপদে সাহায্য করলে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এই বউবাজার আমাদের সবার। আমরা সবাই আজ থেকে মিলেমিশে কাজ করব। সবাই সবার বিপদে সাহায্য করব। আমি জানি আমি ভুল করেছি। তুমি এত কিছু সহ্য করেও কখনো আমাকে আঘাত করনি।
তুমি সব সময় সঠিক পথ দেখিয়েছো। তুমি যে সহানুভূতি দেখিয়েছো তা কখনো ভুলবো না। ভুল ভাঙা মানে শেখা। আমরাও একে অপরের কাছ থেকে শেখার চেষ্টা করব। আমি জানি তুমি সঠিক পথে ফিরে আসবে। আমাদের মধ্যে কোনো শত্রুতা নয়, কেবল সহযোগিতা থাকবে। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আর কখনো তোমার ক্ষতি করব না। আমি এখনই চেষ্টা করব সবকিছু সৎভাবে করতে। এবার আমি তোমার মতোই সবকিছু নতুন করে শুরু করব। নগেন ও তার স্ত্রী নিঃসন্তান দম্পতি। বিয়ের 20 বছর পার হবার পরেও নগেনের স্ত্রীর কোনো সন্তান হয়নি, কিন্তু এতে নগেন কোনো দিনও আফসোস করেনি। বরং তার স্ত্রী যদি বাচ্চার জন্য কান্নাকাটি করত, নগেন তাকে পরম আদরে বুকে টেনে নিয়ে বুঝ দিত। ওগো ওগো, আমার যে কিছু ভালো লাগছে না। শুধু মনে হয় একটা সন্তান হলে হয়তো আমি সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হতে পারতাম। আহা বউ, তোমাকে আমি কতবার বলেছি বাচ্চার জন্য কখনোই হায় হতাশ করবে না। সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে। তাই বলে বিয়ের 20 বছর হলো, তবু আমার একটা সন্তান হবে না? সৃষ্টিকর্তা চাইলে তো আমায় একটা সন্তান দিতেই পারতো। পাগলি বউয়ের কথা শোনো। শোনো বউ, তুমি না সেদিন বললে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু তুমি তো আর নিয়ে এলে না। আসলে এতদিন তেমন বড় মাছ পাইনি তো। আজ যদি বড় কোনো মাছ পাই তবে বাড়িতে আনবো। আহ, তোমার হাতের মুড়ি ঘন্ট, আহ কি মজা, স্বাদই আলাদা। হয়েছে, থাক, আর এত প্রশংসা করতে হবে না। ওই দেখো জাল, মাছ মেরে তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। নগেন নদীতে গিয়ে জাল ফেলার সাথে সাথেই বড় একটা মাছ তার জালে বাঁধলো। বাহ, চমৎকার! এত বছর ধরে মাছ ধরি, কখনো তো এত বড় মাছ আমার জালে বাঁধেনি। গিন্নি আমার শখ করে বড় মাছ খেতে চাইবার সাথে সাথেই এত বড় মাছ আমার জালে বাঁধলো। বাহ, আজ আর জাল ফেলবো না, যাই এই মাছটা নিয়ে বাড়িতে ফিরি। গিন্নি আমার দেখলে ভীষণ খুশি হবে। নগেন খুশি মনে মাছটি নিয়ে বাড়ি ফিরে এলো। বউ, এই যে বউ, তুমি এখানেই আছো? তোমার কপালটা অনেক ভালো, বুঝলে? দেখো কত বড় একটা মাছ পেয়েছি। বাহ, ওগো, এত বড় মাছ! সত্যি কি আজ বাড়িতে আমরা এত বড় মাছ খাবো? হ্যাঁ বউ, হ্যাঁ। এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে আর মাছ সরিষা দিয়ে কষিয়ে ঘন ঝোল করবে। আচ্ছা আচ্ছা, তুমি এখানে বসো, আমায় মাছটা কাটতে সাহায্য করো। এত বড় মাছ আমি কাটতেই পারবো না। আচ্ছা, ঠিক আছে। কমলা মাছটি কাটতেই মাছের পেট থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। ওগো, এই দেখো না, মাছের পেটে কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আরে তাই তো বউ, বাচ্চাটা তো খুব কান্না করছে। আগে বাচ্চাটিকে বের করো। কমলা বাচ্চাটিকে বের করে দেখে খুব সুন্দর একটা ফুটফুটে কন্যা। কমলা বাচ্চাটিকে পেয়ে খুব খুশি হলো। ওগো, দেখো দেখো, সৃষ্টিকর্তা আমার ঘর আলো করে একটা কন্যা দিয়েছে, একদম পরীর মতো দেখতে। গিন্নি, বাচ্চাটিকে দেখে তো আমি খুশিতে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি গো। কিন্তু মাছের পেটে এতটুকু একটা বাচ্চা আসলো কিভাবে? সৃষ্টিকর্তা আমাদের বাচ্চাটি দেবে বলেই হয়তো মাছের পেটে দিয়ে তোমার জালে বাঁধিয়েছে। ওগো, আজ থেকে এই আমাদের সন্তান, আমাদের ঘর আলো করে এসেছে, তাই আজ থেকে ওর নাম আলো রাখলাম। গিন্নি, দেখো আমার আলো মা কেমন করে আঙ্গুল খাচ্ছে।
আমি এক্ষুনি ওর জন্য দুধ আর কাপড় নিতে যাচ্ছি। তুমি ওর গাটা পরিষ্কার করে দাও। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। কমলা ও নগেন অনেক আদর যত্নে তাকে মানুষ করতে লাগলো। ওগো, আমার আলোকে পেয়ে যেন আমার অপূর্ণতা এবার পূর্ণতা পেয়েছে। আমার কোল আলো করে আমার মেয়ে এসেছে। হ্যাঁ বউ, আমার আলোমার জন্য এখন থেকে আরো বেশি পরিশ্রম করতে হবে। আমার মেয়েটার কোনো জিনিসের আমি অভাব হতে দেব না। দেখতে দেখতে আলো আরো বেশ বড় হয়ে গেল। সারা বাড়ি গুটি গুটি পায়ে আলো ঘুরে বেড়ায়। একদিন আলো তার বাবার কাছে বায়না ধরলো নারকেল খাবে। বাবা, ও বাবা, আমার নারকেল পেড়ে দাও না, আমার নারকেল খেতে খুব ইচ্ছে করে। আজ না রে মা, এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে। কাল তোর বাবাকে বলবো নারকেল পেড়ে দিতে, কেমন? না না মা, আমি এক্ষুনি নারকেল খাবো, না হলে আমি কিন্তু রাতে ভাত খাবো না, এই বলে দিলাম। আহা গিন্নি, ওকে বকো না। আমার ছোট্ট মাটা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নারকেল পেড়ে আনছি। নগেন নারকেল গাছে উঠতেই পা পিছলে মাটিতে পড়ে তার এক পা ভেঙে যায়। তাদের সংসার কয়েকদিন ভালো গেলেও নগেন বিছানায় পড়ে থাকায় কিছুদিন পর থেকে তাদের সংসারে অভাব দেখা দিল। ওগো, কি থেকে কি হয়ে গেল বলো তো? কি করে আমি তোমায় ভালো করব? চিন্তা করো না বউ, দেখো আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। বাবা, বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, এই সব কিছু আমার জন্যই হয়েছে। কাঁদে না আমার লক্ষ্মী মা, মাটা কাঁদলে কিন্তু আমিও কাঁদবো, এই বলে দিলাম। না বাবা, তুমি কেঁদো না, আমি তোমাকে ভালো করে দেব। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। আলোর বয়স 7 বছর পূর্ণ হলো। একদিন রাতে আলোর স্বপ্ন দেখল, মা, মা আলো, তুই নিশ্চয়ই ভালো আছিস, তাই না? আমি ভালো নেই মা, আমার বাবা খুব অসুস্থ, বাবার জন্য আমার খুব মন খারাপ লাগে মা। ও তাই বুঝি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি পড়ি। তুই কি জানিস তোর বয়সকাল 7 বছর পূর্ণ হয়েছে? তোর ভেতর শুভ শক্তি আছে। তুই চাইলেই তোর বাবাকে ভালো করতে পারিস রে। তোর বাবার সংসারের সব অভাব পূরণ করে দিতে পারিস। কিন্তু আমি তো মানুষ, মানুষ হয়ে কিভাবে আমার ভেতর জাদু শক্তি থাকতে পারে? তুই যে কোনো মানুষ নোস, তুই আমার কন্যা, আমার পরী তুই। আমাদের পরিরাজ্যে সকল শিশু বাচ্চাদের মেরে ফেলেছিল, তাই যেদিন তুই জন্ম নিয়েছিস সেদিন আমি তোকে একটা মাছের পেটে রেখে সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলাম। নির্দিষ্ট সময় হলে আবার আমার কাছে ফিরিয়ে আনবো। এমন একটা স্বপ্ন দেখে আলোর ঘুম ভেঙে গেল। এই আমি কি স্বপ্নে দেখলাম? সত্যি কি আমি পরীর মেয়ে? না, আমাকে এক্ষুনি একবার আমার শক্তির ব্যবহার করতে হবে। আলো তার জাদু শক্তি দ্বারা তাদের কুড়েঘরটা একটা প্রাসাদে পরিণত করলো আর ঘরে অনেক ভালো ভালো খাবার আনলো। সত্যি তো, আমার ভেতর জাদু শক্তি আছে, আমি একটা পরী। আমার বাবা মাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। পরদিন সকালে কমলা ঘুম থেকে উঠে দেখে তাদের কুড়েঘরটা একটা প্রাসাদ হয়ে গেছে আর ঘরের ভেতর নানান রকম খাবার। আরে, এটা কিভাবে সম্ভব? আলু মা, ওগো, ওগো দেখে যাও, আমাদের সাথে এগুলো হচ্ছেটা কি? ঘরে এত খাবার, এই প্রাসাদ, এগুলো এগুলো কিভাবে সম্ভব? ওমা, সত্যি তো, আমরা তো এবার তাহলে বড়লোক হয়ে গেলাম মা। বাবাকে এবার ভালো ডাক্তার দেখাতে পারবো।
রাতারাতি এটা কিভাবেই সম্ভব? আমাদের ওপরে নিশ্চয়ই কেউ জাদু করেছে। হ্যাঁ বাবা, কি যে বলো না, কি জাদু করবে? এটা শুধু শুধুই হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে মা। আমাকে এবার দুটো খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। সেদিন রাতে যখন আলোর বাবা মা ঘুমিয়ে পড়ল, সে চুপি চুপি তাদের ঘরে এসে তার বাবার পায়ে হাত রাখতেই সারা ঘরে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। আমার বাবা কাল থেকে আবার ভালো হয়ে যাবে। এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না, বাবা মা জেগে যাবে। আলো ঘর থেকে বের হতে না হতেই নগেন আলোকে ডাক দিল। দাঁড়া মা, আলো মা দাঁড়া। তুই আমার পা ভালো করে দিয়ে এভাবে চোরের মতো পালিয়ে যাচ্ছিস কেন? মানে বাবা, আমি কালই কিছু অনুমান করেছিলাম, তোর ভেতরে এমন শক্তি আসলো কোথা থেকে রে মা? এমন সময় সেই পরীটা তাদের সামনে চলে এলো। ও যে মানুষ নয়, তাই ওর ভেতর এমন শক্তি আছে। মানুষ নয় মানে? সেই ছোট্ট থেকে ওকে লালন পালন করছি, ভেতরে তো তেমন কিছুই দেখিনি। সব শুনলে তো তোমরা? এবার আমার মেয়েকে নিয়ে যাবার সময় হয়েছে। আমি তাকে আজ সাথে নিয়ে যাব। না না, ও আমার মেয়ে, ওকে ছাড়া আমি বাঁচবো না। দয়া করে আমার মেয়েটাকে ভিক্ষা দাও, নিও না, নিও না ওকে। তুমি আমার আসল মা, এটা যেমন সত্যি তেমনি এরাও আমার বাবা মা। তোমার থেকে আমার বাবা মাকে আমি বেশি ভালোবাসি, তাই তোমার সাথে আমি যেতে পারবো না। আমি আমার বাবা মার কাছেই থাকবো। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি কিছু শুনতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে আদর যত্ন করে মানুষ করেছে, আমি তাদের ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আসলে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। আজ আমার মেয়ের বিচার বুদ্ধি দেখে আমি সত্যিই মুগ্ধ। আজ থেকে তুই এদের কাছে থাক মা, এদের সন্তান হয়ে। ধন্যবাদ পুরি, তোমাকে অনেক ধন্যবাদ। সারাটা জীবন তোমরা আমার মেয়েটাকে এভাবেই আগলে রেখো। মা আলো, তুই আজ থেকে একজন সাধারণ মানুষ হয়েই থাকতে পারবি, তবে যে তোর জাদু শক্তি তোর কাছে রাখতে পারবি না। বেশ, তবে চাই না, আমার এই জাদু শক্তি চাই না আমি। তুমি আমার শক্তি নিয়ে নাও মা। পরি তার জাদুর কাঠি দিয়ে আলোর ভেতর থেকে সমস্ত জাদু শক্তি ফিরিয়ে নিল। আজ থেকে তুই একজন সাধারণ মানুষ। আমি মাঝে মাঝে তোকে দেখতে আসবো মা, ভালো থাকিস। পরিটা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর থেকে আলো তার বাবা মায়ের সাথে অনেক আনন্দে দিন কাটাতে লাগলো। ছোটবেলায় মা বাবাকে হারানো অনাথ ছেলে শিবু ছোট থেকে এ দুয়ার ও দুয়ারে কাজ করে অনেক কষ্টে মানুষ হয়েছে। শিবু 2 মাস হলো পাশের গ্রামের রামুর মেয়ে রায়কে বিয়ে করেছে, কিন্তু তার সংসারটা যেন অভাব অনটনে একেবারে জর্জরিত। কি গো, আজ যে খালি হাতে বাড়ি ফিরলে? বাড়িতে তো চাল ডাল কিছু নেই, রান্না করবো কি আজ? কি আর করব গিন্নি, জমিদার মশাই তার খেতে কাজ করিয়ে টাকা দিচ্ছে না। আজ না কাল, কাল না পরশু, এমন করছে শুধু। বলি বেড়ালের মতো অমন মিউ মিউ করে কথা বললে তো টাকা বাকি রাখবেই, জোর দিয়ে চাইতে পারো না? এই তো, তুমি তো জানো আমি মানুষের ওপর বড় গলায় কথা বলতে পারি না, এই জন্যই তো সবাই আমাকে শুধু ফাঁকি দেয়। হায় সৃষ্টিকর্তা, মা বাবা তোমার সততা দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল, তুমি এতটাই সৎ, সেলস না খেয়ে থাকতে হচ্ছে। কান খুলে একটা কথা শুনে রাখো, কাল থেকে যদি টাকা রোজগার করতে না পারো, আমি কিন্তু পরশু আমার বাপের বাড়ি চলে যাব, এই বলে রাখলুম। এই যে বউ, রাগ করো না, আমি কালকেই জমিদার মশাইয়ের কাছে টাকা চাইবো, দেখি কাল কি বলে। পরদিন শিবু খেতে গেল কাজ করতে। এমন সময় জমিদার মশাই মাঠে এলো তার ক্ষেতের কাজ কেমন চলছে তা দেখার জন্য। কি রে শিবু, মন দিয়ে কি কাজ করছিস? মানে জমিদার মশাই,
টাকা না দিলে কি কাজে বেশিক্ষণ মন বসে? পেটে দানা পানি না পড়লে কাজটা করব কিভাবে? হারামজাদা, আমার খেয়ে আমার দে, আমার নামে বদনাম করছিস। আপনারটা খেলাম কোথায় জমিদার মশাই? নিজে খেটে তারপরেই টাকা রোজগার করি, তারপরেই আপনি টাকা দেন আমাদেরকে। তাই বলছিলাম, আজ টাকা না দিলে কাল থেকে আর খেতে আসবো না। তুই আর আসবি না কি রে? তোকে আমি আর এই মাঠের কোনো জমিতে কাজ করতে দেব না, আর তোর কোনো টাকাও দেব না। দয়া করে এমন কথা বলবেন না জমিদার মশাই। আপনি যদি আজ টাকা না দেন তবে আজও আমাদের না খেয়ে থাকতে হবে। হ্যাঁ রে, হা করে দেখছিস কি? যা, ওই ব্যাটাকে আমার জমির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। জমিদার মশাই, দয়া করে এমনটা করবেন না। জমিদার মশাই, জমিদার মশাই। শিবু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। তার মুখটা এমন ভার দেখে তার স্ত্রী তাকে বলল, কি গো, মনটা তো খারাপ কেন? সকাল সকাল তোমার আবার কি হলো? কি হয়নি তাই বলো বউ। জমিদার কাজের টাকাও দেয়নি, আর বলেছে পুরো মাঠের কোথাও কাজ করতে দেবে না আমাকে। জানতাম, আমি ঠিক জানতাম বেটা টাকলুর মতলব খারাপ, তাই টাকা দিচ্ছে না। যাই হোক, ওসব নিয়ে তোমায় আর ভাবতে হবে না। তুমি দাঁড়াও, আমি ঘর থেকে এক্ষুনি আসছি। এই নাও, এই টাকা দিয়ে তুমি কিছু সবজি চারা কিনে আনো। কি আর করবে বলো তো? বাড়িতেই সবজি চাষ করে কোন রকমে না হয় সংসারটা চালিয়ে নেব। এই কটা টাকায় অল্প কিছু সবজির চারাই হবে, তারপরেও দাও, হাটে গিয়ে দেখি তো আগে। শিবু হাটে গিয়ে অল্প কিছু বেগুনের চারা নিয়ে বাড়ি ফিরে এলো। এ কি, শুধু বেগুনের চারা এনেছো? সত্যি তোমায় দিয়ে কোনো কাজ হয় না। বউ, দিয়েছ তো মাত্র 10 টাকা। 10 টাকায় 10টা বেগুনের চারাই হয়েছে, তাহলে আমার দোষ কোথায় বলো? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চলো তো ওই পাশে বেগুনের চারাগুলো লাগিয়ে দিই। তারপর তারা দুজন বেগুনের চারাগুলো উঠোনের এক পাশে লাগিয়ে দিল। শিবু ও তার স্ত্রী বেগুনের চারাগুলো খুব পরিচর্যা করতে লাগলো। চারাতে নিয়মিত পানি দেওয়া, নিয়মিত চারার গোড়া পরিষ্কার করে সার মাটি দেওয়া। দেখতে দেখতে চারাগুলো বেশ বড় হয়ে গেল। শুনছো, দেখেছো, অল্প কয়েকদিনের ভেতরে বেগুন গাছগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ বউ, আর কয়দিন আমাদের কষ্ট করতে হবে। অল্প কিছু দিনের ভেতরেই গাছে বেগুন ধরবে। কয়েকদিনের ভেতরেই গাছে বেগুন ধরলো। শিবু ও তার বউ খুব খুশি হলো। বউ, গাছে দেখো কত বেগুন ধরেছে। আজ থেকে এই বেগুন আমি বিক্রি করব। কিছুটা হলেও তো সংসারের অভাবটা ঘুচবে। হ্যাঁ গো, কোন রকম এক বেলা খেয়ে দিনটা পার করতে পারলেই হলো। আজ বেগুন বিক্রি করে সে কয় টাকা পাবে তা দিয়ে অনেকগুলো বেগুনের চারা কিনে আনবে। আমাদের দক্ষিণে যে জমিটা পড়ে আছে সেখানে বেগুনের চাষ করব। এমন বুদ্ধি তো মাথায় আগে আসেনি বউ। ঠিক আছে, কাল আমি নাঙল দিয়ে চাষ করব, বেগুনের চারা লাগিয়ে দেব। তারপর শিবু গাছ থেকে বেগুন তুলে বাজারে গেল বেগুনগুলো বিক্রি করতে। শিবুর বেগুনগুলো দেখতে সতেজ ও টাটকা হওয়ায় দেখতে দেখতে সব বিক্রি হয়ে গেল। যাক, বেশ কিছু টাকার বেগুন বিক্রি করলাম। আজ এ টাকা দিয়ে কিছু বেগুনের চারা কিনব। আমাকে কিছু টাকা দেবে বাবা? আজ 2 দিন হয় কিছু খাইনি। কিছু টাকা হলে পেট ভরে 2টো ডাল ভাত খেতাম। এ কয় টাকার বেগুন বিক্রি করলাম? টাকাগুলো দিয়ে তো বেগুনের চারা কিনতে চেয়েছিলাম। থাক, আজ না হয় বেগুনের চারা কিনবো না। আজকের বেগুন বেচা টাকা দিয়ে এই বুড়িমার বরং পেট ভরে ডাল ভাত খাওয়াই। কি হলো বাবা, দেবে না কিছু টাকা? নিশ্চয় বুড়িমা, এই নাও আমার আজকের সব রোজগার। আজ তুমি পেট ভরে ভাত খেও, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ বাবা। এই নাও, এই বেগুনের চারাটা তোমার জমিতে লাগিয়ে দিও।
বুড়িমা, আমি তো পুরো ক্ষেতে বেগুন গাছ লাগাতে চেয়েছিলাম। একটা চারায় আর কি হবে, তারপরেও দিয়ে দাও, লাগিয়ে দেব। শিবু বেগুন গাছটি নিয়ে তার বউয়ের হাতে দিয়ে সব কথা খুলে বলল। খুব ভালো কাজ করেছো গো, আমি খুব খুশি হয়েছি। আমাদের বেগুনের চারা লাগানোর চেয়ে বুড়িমাকে খেতে দেওয়া বেশি দরকার ছিল। তুমি ঠিক কাজ করেছো। হ্যাঁ গো বউ, আমি তো সে কথা ভেবেই টাকাগুলো বুড়িমাকে দিয়ে দিয়েছি। তুমি জমিটায় লাঙল দিয়ে বুড়িমার দেয়া বেগুনের চারাটা যত্ন করে লাগিয়ে দাও। পরদিন শিবু জমিতে ভালোভাবে লাঙল দিয়ে বেগুন গাছটি ক্ষেতের মাঝখানে লাগিয়ে দিল। সব কাজ শেষ। আজ বরং আমি বাড়ি ফিরে যাই, কাল এসে গাছটির গোড়ায় পানি দিয়ে যাব। বাড়ি এসেছো? হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। গাছে তো এখনো অনেকগুলো বেগুন আছে, কাল এগুলো বেচে বেগুনের চারা কিনে এনে বুড়িমার দেওয়া চারাটির সাথে লাগিয়ে দেব। পরদিন সকালে গ্রামের একটি ছেলে রজন দৌড়ে শিবুর বাড়িতে এলো। শিবুদা, ও শিবুদা, বেরিয়ে এসো গো, দেখো তোমার জমিতে কি হয়েছে। কি হয়েছে রে রজত? চলো না, তুমি নিজেই গিয়ে দেখবে। এটা কিভাবে সম্ভব? রাতারাতি পুরো জমিতে বেগুন গাছ আর বেগুনে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো শিবুদা, সবাই বলছে তোমার বেগুন খেতে জাদু লেগেছে। বেগুনের যে দাম, তুমি তো বেগুন বিক্রি করে রাতারাতি লাখপতি হয়ে যাবে গো। হ্যাঁ রে রজত, এই অভাগী শিবুর কপালটা এবার মনে হয় খুলে গেল রে। শিবু গাছ থেকে সব বেগুন তুলে বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। প্রতিদিন গাছ থেকে সব বেগুন উঠানোর পরও গাছের বেগুন যেন ফুরাতই না। কিছুদিনের ভেতরই শিবু বেগুন বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল। আমি সব বুঝতে পেরেছি বউ, আসলে বিধাতা আমাদের সাহায্য করতে চাইছিল, তাই তো বুড়িমার উছিলায় আমরা লাখপতি হয়ে গেলাম। তা অবশ্যই ঠিক, কিন্তু আমি মনে করি আমাদের জমিদার মশাইকেও একবার ধন্যবাদ দেওয়া উচিত। সে যদি তোমাকে ক্ষেত থেকে বের না করে দিত, তাহলে তো আমরা এত বড় হতাম না, বলো? তাও ঠিক, সময় করে একদিন জমিদারকে ধন্যবাদ দিয়ে আসবো। আজ আমরা পরিপূর্ণ সুখী, বাড়ি গাড়ি গয়না আমাদের সব হয়েছে। আজ আমার নিজেকে খুব সুখী সুখী লাগছে। বুড়িমাকে সামনে পেলে তার পায়ের ধুলো একবার মাথায় নিতাম গো, একবার মাথায় নিতাম। অন্যের ভালো করলে যে নিজের ভালোই হয়।